ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং নিয়মিত লেখাপড়া করছো। শিক্ষার্থীরা, প্রতি সোমবার তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস অনলাইনে নেওয়া হবে। তোমরা অবশ্যই ক্লাসটি অনুসরণ করবে। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, অধ্যায় 4, পাঠ শিরোনাম বাক্যতত্ত্ব, পাঠ 4.1 থেকে 4.3 ও বাগধারা। শিক্ষার্থীরা, গত ক্লাসে জাতীয় পাখি দোয়েল প্রবন্ধ রচনাটি পড়ানোর মাধ্যমে আমরা আমাদের বার্ষিক সিলেবাস সমাপ্ত করেছি। আজ ব্যাকরণ অংশ শুরু করছি এবং এই অংশটি তোমাদের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত এবং এই অধ্যায় 4 বাক্যতত্ত্ব আজ পুনরালোচনা করা হচ্ছে। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: বাক্যের সংজ্ঞা ও পরিচয় জানতে পারবে, বাক্য গঠনের নিয়ম জানতে পারবে, বাক্যের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা লাভ করবে, বাগধারার পরিচয়, সংজ্ঞা ও প্রয়োজনীয়তা জানতে পারবে। বাক্যতত্ত্ব। শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য। আমরা যে শব্দই শিখি না কেন, লক্ষ্য থাকে তাকে বাক্যে প্রয়োগ করার। বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয়। বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সম্পর্কই বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। বাক্য। শিক্ষার্থীরা, তোমরা কি জানো বাক্য কাকে বলে? এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। যেমন, আমি পড়ালেখায় আনন্দ পাই। অথবা অন্যভাবে বলা যায়, যে পদ বা শব্দসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেই পদ বা শব্দসমষ্টিকে বাক্য বলে। বাক্যের পরিচয়। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 48 পৃষ্ঠায় দেখো, বাক্যের পরিচয় দেওয়া আছে। বাক্যের পরিচয় 4.1। আমরা বাক্য তৈরি করি এক বা একাধিক শব্দ একত্রে সাজিয়ে। যেমন, আমি বাড়ি গিয়ে ভাত খাবো। মনে রাখতে হবে, শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় হয় ভিন্ন। বাক্যের শব্দকে বলে পদ। পদের সঙ্গে বিভক্তি যোগ করলেই, আমি আবার বলছি, শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলেই পদ তৈরি হয়। তাহলে শিক্ষার্থীরা কি মনে রাখতে হবে? আমাদের অবশ্যই মনে রাখতে হবে, শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় ভিন্ন। বাক্যের শব্দকে বলে পদ, শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলেই পদ তৈরি হয়। সেই হিসেবে
পদ তৈরির সূত্র হলো শব্দ যোগ বিভক্তি সমান সমান পদ, অর্থাৎ শব্দ এবং বিভক্তি যোগ করে পদ তৈরি হয়। যেমন উদাহরণে বলা হয়েছে আমি বই পড়ি। এই বাক্যে 3টি পদ আছে, আমি, বই ও পড়ি। এখানে পড়ি পদটি তৈরি হয়েছে পর এর সঙ্গে ই বিভক্তি দিয়ে, কিন্তু আমি ও বই শব্দে কোনো বিভক্তি দেখা যাচ্ছে না। যেখানে বিভক্তি দেখা যায় না সেখানে একটি শূন্য বিভক্তি কল্পনা করতে হবে। আমি ও বই পদ তৈরি হয়েছে আমি যোগ শূন্য এবং বই যোগ শূন্য বিভক্তি দিয়ে, অর্থাৎ আমি ও বই পদটিতে কোনো বিভক্তি যুক্ত করা হয়নি। বাক্যের গঠন। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 48 পৃষ্ঠার 2.4 দেখো, সেখানে বাক্য গঠন দেওয়া আছে। বিভিন্ন পদের সাহায্যে বাক্য গঠিত হয়, কিন্তু পদগুলো পরপর সাজালেই বাক্য হবে না। যেমন বসেছিলাম সকালে পাশে রাস্তার আমি। এই বাক্যে 5টি পদ আছে, কিন্তু এটি বাক্য হয়নি, কারণ পদগুলোর সাহায্যে কোনো অর্থ বোঝাচ্ছে না। বাক্যের পদগুলো ঠিকমতো পরপর বসালেই চেহারা বদলে যাবে, বাক্যটি অর্থপূর্ণ হবে। যেমন আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম। পদগুলোকে এই যে সাজানো হলো তার একটি নিয়ম আছে, সব ভাষায় তা একরকম হয় না। ইংরেজরা বলে আমি ভাত খাই, অর্থাৎ আই ইট রাইস, কিন্তু বাংলায় আগে ভাত আসে তারপর আমরা খাই বলি। যেমন আমি ভাত খাই। এই বাক্যেই পদ সাজানোর নিয়মটি লুকিয়ে রয়েছে। অর্থাৎ উদাহরণ থেকে বলা যায় কে খাবে আমি, কি খাবে ভাত। খাওয়া হলো মূল কাজ, যে কাজ করে তাকে বলা হয় কর্তা। কাজটি হলো কর্ম আর ক্রিয়া তো আছেই খাওয়া। এখন সূত্রের আকারে বলা যায় বাংলা বাক্যের গঠন হলো কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। কখনো কখনো বাক্যের এই গঠন সূত্র মানা হয় না, কিন্তু সাধারণভাবে তা অনুসরণ করতে হবে। বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 4.3 দেখো, বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ দেওয়া আছে। তা ভাবগত দিক থেকে বাক্যকে 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। 1. বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে বাক্যে কোনো কিছু বিবৃতি করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বলে। যেমন রাস্তা বড় বিপদ সংকুল, সকালে আমরা শহর দেখতে বের হলাম। 2. জিজ্ঞাসাবোধক বাক্য, সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে জিজ্ঞাসাবোধক বাক্য বা প্রশ্নবাক্য বলে। যেমন আজ কি তোমার স্কুল খোলা? আপনি চা খাবেন কি? তুমি কি ভাবছো? 3. বিস্ময়বোধক বাক্য, এই ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায়।
যেমন, বাপরে কি প্রচণ্ড গরম, লোকটার কি সাহস। অর্থাৎ আবেগ, উচ্ছ্বাস, বিস্ময় এগুলো যে বাক্যে প্রকাশ পাবে তাকে বলা হয় বিস্ময়বোধক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য, অর্থাৎ শিক্ষার্থীরা আমাদের 4 নং হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বা অনুজ্ঞা বাক্য বলে। যেমন, বইটি আমাকে পড়তে দাও না, তুমি ক্লাসে কথা বলবে না, বাংলাদেশ চিরজীবী হোক, আল্লাহ তোমার মঙ্গল করুন, কাল আসতে ভুল করবে না কিন্তু। তাহলে শিক্ষার্থীরা এই বাক্যগুলো দিয়ে অনুরোধ, আদেশ, প্রার্থনা, মিনতি ইত্যাদি বোঝাচ্ছে, যার কারণে এই বাক্যগুলোকে আমরা অনুজ্ঞাবাচক বাক্য বা অনুজ্ঞা বাক্য বলতে পারি। শিক্ষার্থীরা, আমার আজকের পাঠের পরবর্তী অংশ ছিল বাগধারা, অর্থাৎ তোমাদের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত বাগধারার এই অংশটি তোমাদের পাঠ্য বই বহির্ভূত। তাহলে বাগধারা কি আমরা একটু জেনে নেই। বাগধারা মূলত বিশিষ্ট অর্থবোধক এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ। বাগধারা শব্দের অর্থ বিশেষ ঢং বা রীতি। বাগধারাগুলো একদিনে সৃষ্টি হয়নি, বহু মানুষের বহু যুগের অভিজ্ঞতা ও জ্ঞান এগুলো মধ্যে সঞ্চিত হয়ে আছে। বাগধারার সাহায্যে বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ গঠিত হয়। পৃথিবীর সব ভাষাতেই বিশিষ্টার্থবোধক শব্দ বা শব্দগুচ্ছের সাক্ষাৎ পাওয়া যায়। বাংলা ভাষার অনেক শব্দই তাদের নিজস্ব অর্থ ছাড়াও বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়। এ ধরনের অর্থ অধিকাংশ ক্ষেত্রেই ইঙ্গিতবহ ও সূক্ষ্ম তাৎপর্যমণ্ডিত। উদাহরণস্বরূপ বলা যায়, অর্ধচন্দ্র বলতে অর্ধেক চাঁদ না বুঝিয়ে গলা ধাক্কা বোঝায়। অনুরূপ, তাসের ঘর বলতে তাস দ্বারা নির্মিত ঘর না বুঝিয়ে ক্ষণস্থায়ী কোনো কিছুকে বোঝায়। সুতরাং বলা যায়, আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি যে আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলে। বাগধারার প্রয়োজনীয়তা। বাগধারা ভাষার সৌন্দর্য সৃষ্টিতে সহায়ক, অর্থে স্পষ্টতায়, ভাবের ব্যঞ্জনায়, বক্তব্যের আকর্ষণ সৃষ্টিতে বাগধারার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বাগধারার যথাযথ প্রয়োগে ভাষা সুললিত, সুষমামণ্ডিত ও প্রাণবন্ত হয়ে ওঠে। সুতরাং বলা যায়, মনের ভাব সংক্ষিপ্তভাবে অথচ অর্থমণ্ডিত রূপে প্রকাশের জন্য বাগধারার বিকল্প নেই। বাগধারার যথাযথ প্রয়োগে বাক্য সার্থকতা লাভ করে
এবং বাক্যেরও শ্রীবৃদ্ধি ঘটে। অর্থে স্পষ্টতা এনে বক্তব্যকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে বাগধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাগধারা ভাষার অলঙ্কার হিসেবে কাজ করে মাধুর্য বৃদ্ধিতে সহায়তা করে। বাগধারার বাক্যে প্রয়োগ। শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি তোমাদের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত বাগধারার এই অংশটি তোমাদের পাঠ্য বই বহির্ভূত। এখানে বাগধারার কিছু নমুনা দেওয়া হয়েছে। তোমরা পরীক্ষার জন্য এই বাগধারাগুলো পড়বে, অর্থাৎ কতগুলো বাগধারা বাক্যে প্রয়োগ করে দেখানো হয়েছে। বাগধারাগুলো হচ্ছে: অরণ্যে রোদন, অর্থ নিষ্ফল আবেদন, সমিতির জন্য কৃপণ, কামাল মিয়ার কাছে চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র। অক্কা পাওয়া, মরে যাওয়া, গণপিটুনিতে পকেটমার আক্কা পেল। অর্ধচন্দ্র, অর্থ হচ্ছে গলা ধাক্কা, বেয়াদব ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও। অগাধ জলের মাছ, সুচতুর ব্যক্তি, চৌধুরী সাহেব অগাধ জলের মাছ, তার মারপ্যাঁচ ধরা মুশকিল। আমড়া কাঠের ঢেঁকি, অর্থ হচ্ছে অপদার্থ, তুমি হলে আমড়া কাঠের ঢেঁকি, তোমাকে দিয়ে কিছুই হবে না। আক্কেল সেলামি, বোকামির দণ্ড, বিনা টিকিটে ট্রেনে চড়ে পলাশকে 50 টাকা আক্কেল সালামি দিতে হলো। আষাঢ়ে গল্প, অর্থ হচ্ছে আজগুবি গল্প, এসব যে তোমার আষাঢ়ে গল্প তা আমাদের জানা হয়ে গেছে। উড়নচণ্ডী, অমিতব্যয়ী, ছেলেটা উড়নচণ্ডী না হলে পৈতৃক সম্পত্তি দুদিনেই নিঃশেষ করে দেবে কেন? ইঁদুর কপালে, মন্দ ভাগ্য, ফরহাদ ইঁদুর কপালে, তাই তো টাকশালের চাকরিটা হয়েও হলো না। ইচড়ে পাকা, অকালপক্ষ, ছেলেটা ইচড়ে পাকা বলেই তো বড়দের সঙ্গে অমন করে তর্ক করছে। এলাহি কাণ্ড, বিরাট ব্যাপার, পুতুলের বিয়েতে এত বড় আয়োজন, এ দেখছি এলাহি কাণ্ড। কলুর বলদ, একটানা খাটুনি, কলুর বলদের মতো সংসারের পিছে সারা জীবন খাটলাম, কিন্তু লাভের লাভ কিছুই পেলাম না। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী বাগধারাটি হচ্ছে কই মাছের প্রাণ, যা সহজে মরে না। চোরটার কই মাছের প্রাণ গণপিটুনি খেয়েও বেঁচে গেল। খয়ের খা, চাটুকার, তুমি তো বড় সাহেবের খয়ের খা, তোমার পদোন্নতি তো হবেই। গোঁফ খেজুরে, অর্থ হচ্ছে অলস, গোঁফ খেজুরে লোকের পক্ষে উন্নতি করা সম্ভব নয়। গোড়ায় গলদ, শুরুতে ভুল, এ অঙ্ক মিলবে না, কারণ গোড়াতেই তো গলদ রয়েছে। গুড়ে বালি, আশায় নৈরাশ্য, আশা করেছিলাম বিদেশে যাব, এখন দেখছি সে গুড়ে বালি। ঘোড়ার ডিম, অসম্ভব বস্তু, পড়াশোনায় মনোযোগী না হলে পরীক্ষায় ঘোড়ার ডিম পাবে।
চোখের বালি, অপ্রিয়। মা মরা ছেলেটি সৎ মায়ের চোখের বালি। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী বাগধারাটি হচ্ছে টনক নড়া, চৈতন্যোদয় হওয়া। প্রথম সাময়িক পরীক্ষা খারাপ হওয়ায় তার টনক নড়ল। ঠোঁট কাটা, অর্থ স্পষ্টভাষী। আফাজ মিয়ার মুখে কিছুই আটকায় না। ঠোঁট কাটা যাকে বলে। ডুমুরের ফুল, অদৃশ্য বস্তু। চাকরি পেয়ে ডুমুরের ফুল হয়ে উঠলে যে, দেখাই পাওয়া যায় না। ঢাকের কাঠি, মোসাহেব। তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি। তিনি যা বলেন তুমিও তাই বলো। তীর্থের কাক, সাগ্রহে প্রতীক্ষাকারী। প্রবাসী ছেলের বাড়ি ফেরার প্রতীক্ষায় বাবা মা তীর্থের কাকের মতো বসে আছেন। থ বনে যাওয়া, স্তম্ভিত হওয়া। তার কাণ্ড দেখে আমি তো থ বনে গেলাম। দহরম মহরম, ঘনিষ্ঠতা। ম্যানেজারের সঙ্গে আজমল সাহেবের খুব দহরম মহরম। দুধের মাছি, সুসময়ের বন্ধু। টাকা থাকলে দুধের মাছির অভাব হয় না। ধামা ধরা, চাটুকারিতা। সমাজে ধামা ধরা লোকের অভাব নেই। ৯-৬, এর অর্থ হচ্ছে অপচয়। জাবেদ জমি বিক্রির টাকাগুলো ৯-৬ করে ফেলল। পুকুর চুরি, বড় রকমের চুরি। অসাধু কর্মচারীরা পুকুর চুরি করে ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, তোমাদের এই বাগধারাগুলো পাঠ্য বই বহির্ভূত এবং এই বাগধারাগুলো অবশ্যই তোমাদের শিখতে হবে বার্ষিক পরীক্ষার জন্য। আশা করি সবাই সুন্দর করে এই বাগধারাগুলো শিখবে। বাড়ির কাজ। ১ নং প্রশ্ন, বাক্য কাকে বলে? উদাহরণ সহ বাক্য গঠনের নিয়ম লেখো। অর্থাৎ আজকে বাক্য কাকে বলে এবং বাক্য গঠনের নিয়ম আলোচনা করা হয়েছে, সেখান থেকেই তোমরা প্রশ্নের উত্তরটি লিখতে পারবে। ২ নং প্রশ্ন হচ্ছে, ভাবগত দিক থেকে বাক্যকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায় ও কি কি? উদাহরণ সহ লেখো। শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরটিও আজকে আলোচনা করেছি। অর্থাৎ আমরা জেনেছি ভাবগত দিক থেকে বাক্যকে 4টি শ্রেণীতে বিভক্ত করা যায় এবং কি কি তা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহায়তায় সুন্দর করে উত্তরটি লিখবে এবং প্রত্যেকটি বাক্যের সঙ্গে উদাহরণ দিতে হবে। ৩ নং প্রশ্ন হচ্ছে, বাগধারাগুলো অর্থসহ বাক্যে প্রয়োগ করো। এখন শিক্ষার্থীরা, তোমরা বলো কোন বাগধারাগুলো অর্থসহ বাক্যে প্রয়োগ করবে। অবশ্যই আজকে যেই বাগধারাগুলো তোমাদের দেওয়া হয়েছে সেই বাগধারাগুলোই তোমরা অর্থসহ শিখবে এবং সেগুলোকে বাক্যে প্রয়োগ করবে। অর্থাৎ আজকের বাগধারাগুলো ছিল আমাদের অরণ্যে রোদন থেকে শুরু করে পুকুর চুরি পর্যন্ত এবং এই বাগধারাগুলোই তোমাদের বাড়ির কাজ রইল। সবাই সুন্দর করে এগুলো খাতায় লিখে শিখে ফেলবে। শিক্ষার্থীরা, আমি প্রথমেও বলেছি, আবার বলছি, তোমরা নিয়মিত লেখাপড়া করবে এবং আমাদের গত ক্লাসে রচনা পড়ানোর মাধ্যমে বার্ষিক সিলেবাস সমাপ্ত হয়েছে। আজ আমি অধ্যায় 4
পুনরালোচনা করেছি। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো শিখবে এবং খাতায় লিখবে। সবাই ভালো থাকবে এবং আল্লাহর কাছে দোয়া করবে যেন আমরা এই করোনাকালীন পরিস্থিতি কাটিয়ে একটি সুস্থ সুন্দর পরিবেশে ফিরে আসতে পারি। সবাই ভালো থেকো, নিয়মিত লেখাপড়া করো। আগামী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।